রোহিঙ্গাদের দাবি হচ্ছে তাদের স্বাধীনতাকামী একটি গোষ্ঠী আছে যারা রোহিঙ্গাদের স্বাধীন জীবন এবং স্বাধীনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত 2-1 দিন ধরে রোহিঙ্গা মুসলিম ভাইদের কিছু ভিডিও পর্যালোচনা করে ভিডিওতে বললাম, আর রোহিঙ্গাদের বেশ কিছু ভিডিও দেখলাম। হয়তো রোহিঙ্গা কোনো না কোনো ক্যাম্পে তারা মুক্তির দাবিতে কিছু স্লোগান দিয়েছে। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার। সেই ব্যানারের ছবি ছিল তাদের নেতা দাবি করা আতাউল্লাহ আবু আম্মর জুনুনির। বিশেষ করে এই আবু আম্মর জুনুনি কে? রোহিঙ্গাদের দাবি হচ্ছে তাদের স্বাধীনতাকামী একটি গোষ্ঠী আছে যারা রোহিঙ্গাদের স্বাধীন জীবন এবং স্বাধীনতা কামনা করে। সেই গোষ্ঠীটির নাম হচ্ছে তারা আরসা, রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি আরসা বলে তারা দাবি করে। তবে রোহিঙ্গাদের মাঝে আরো স্বাধীনতাকামী সংগঠন রয়েছে, যেমন আরএচইউ রয়েছে, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএচইউ, ইসলামী মাহাজ এআরএ, রোহিঙ্গা আরাকান আর্মি। এভাবে তাদের ছোট ছোট কিছু সংগঠন রয়েছে যারা রোহিঙ্গাদের স্বাধীনতা অর্থাৎ রোহিঙ্গাদের মুক্তির জন্য তারা চেষ্টা করে, কাজ করে। এবং মিয়ানমারের ভিতরে তারা আরাকান আর্মির বিরুদ্ধে কখনো যুদ্ধ চালায়, আবার কখনো মিয়ানমার সরকারের বিরুদ্ধে তারা লড়াই চালায়। তবে তাদের উদ্দেশ্য, লক্ষ্য একটা, তারা স্বাধীনভাবে চলতে চায়, তারা স্বাধীনতা চায়। দীর্ঘদিন তারা মিয়ানমারের নিপীড়ন, নির্যাতন, জুলুমের মধ্যে ছিল। এখন তারা মিয়ানমারের জুলুম, নিপীড়ন থেকে বের হয়ে তারা শান্তি চায়, স্বাধীনতা চায়, স্বাধীনভাবে তাদের জীবন যাপন মিয়ানমারের আরাকান রাজ্যে তারা সেটি চায়। কিন্তু মিয়ানমারে আরো অনেক বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। মিয়ানমারের প্রতিটি প্রদেশে অস্ত্রধারী বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। তবে সেই বিদ্রোহী গোষ্ঠীদের মিয়ানমার তেমন সাফে না ফেললেও শুধু মুসলিমদের বিদ্রোহী গোষ্ঠী দেখলেই তাদের মাথা খারাপ। কারণ মিয়ানমার অধিকাংশ মগ, অন্যদিকে ত্রিপুরা, আরো রয়েছে তাদের রাখাইন, বিভিন্নভাবে তাদের জনগোষ্ঠী রয়েছে। কিন্তু মুসলিমদেরকে দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। মুসলিমরা যখন তাদের স্বাধীনতার জন্য কোন স্বাধীনতাকামী কথাবার্তা বলে, তখন কিন্তু মিয়ানমার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় বা তাদেরকে নিপীড়ন চালায় মুসলিমদেরকে। অন্যান্য তাদের প্রদেশে যে এগুলা চলছে তারা সেদিকে তেমনটা মাথা গামায় না, তারপরও যুদ্ধ চালালে টুকটাক চালায়, কিন্তু মুসলিমদের উপরে বেশি প্রভাব ফেলে। তাই 1992, 1978, 2016, 2017 এভাবে অসংখ্য রোহিঙ্গাকে নিপীড়ন, নির্যাতন, জুলুম করে বাংলাদেশে আসতে বাধ্য করেছে মিয়ানমার সরকার। 2024 সালে আরেকটি গোষ্ঠী, মগ জনগোষ্ঠীর মাঝখান থেকে ওঠা যারা রাখাইন জনগোষ্ঠী, তাদের মাঝখান থেকে একটা রাখাইন দল উঠেছে। তারা নাম দিয়েছে আরাকান আর্মি, কিন্তু তারা জনগোষ্ঠী হচ্ছে রাখাইন। তারাও আবারও নির্যাতন করে 1,60,000-এর বেশি রোহিঙ্গাকে 2024 সালে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করেছে। এখনো রোহিঙ্গারা বাংলাদেশে আসতে চলমান রয়েছে। তাদের আত্মীয় স্বজন ক্যাম্পে আছে, তারা কোনো না কোনো ভাবে পালিয়ে এখানে চলে আসে। তবে আমরা যদি বিশ্লেষণ করি, তাদের রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএচইউ, এসব স্বাধীনতাকামী যারা তাদের স্বাধীন অর্জন করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের যে লড়াই সেটা কিন্তু তাদের কি রয়েছে, আমি মনে করি সেটি তাদের রাইট রয়েছে। কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়েছে। ফিলিস্তিনের মধ্যে এমন রমজান, পবিত্র রমজানের আজ শেষ দিন, আজকে 28 রমজান, এমন অবস্থায় গাজার মধ্যে মানুষ প্রায় 60,000, 64,000 মানুষকে মেরে ফেলেছে এই হাইনাল ইসরায়েল। এর মাঝেও আজকেও হামলা চালিয়েছে। কি অমানবিক কাজ! এই অমানবিক কাজগুলো যে ইসরায়েল চালাচ্ছে, এদিকে আমেরিকা এখন ইরানের সাথে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত সব জায়গায় এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমাদের এখানে যারা এনজিও আছে,
যে কোনো মুহূর্তে এনজিওরাও আমাদের দেশ থেকে চলে যেতে পারে। তারা যখন মুভ করবে ফিলিস্তিনের দিকে, ইরানের দিকে, আফগানিস্তানের দিকে, পাকিস্তানের দিকে, এভাবে বিভিন্ন রাষ্ট্রের দিকে যখন এনজিওরা বাংলাদেশ থেকে মুভ করে চলে যাবে, তখন 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা এই জনগোষ্ঠীটা তখন পুরোপুরি বাংলাদেশের উপর একটা বিশাল চাপ সৃষ্টি হবে। এত বড় জনগোষ্ঠীকে খাদ্য দেওয়া, বস্ত্র দেওয়া, তাদেরকে রাখা, তাদের সমস্ত চলাচলের মাল মেটেরিয়াল, যেমন তাদের এখানে সাবান থেকে শুরু করে, খাদ্য থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে সবকিছু তাদেরকে দিতে হচ্ছে। এখন এনজিওরা এগুলা দিচ্ছে। এই মুহূর্তে যদি এনজিও মুখ ফিরিয়ে নিয়ে যায়, এই মালামাল গুলো কে দেবে, কারা দেবে? তখন রোহিঙ্গাদের খাদ্য সংকটে বাংলাদেশে আরেকটি সংকট মোকাবেলা করতে হবে। এই সংকট মোকাবেলাতে আমরা একটি বৃহত্তর সংকটে পড়ে যাব। যেমন বাংলাদেশের এত বড় জনগোষ্ঠী, ছোট্ট রাষ্ট্র, আমাদের এখন গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, অন্যান্য খাদ্য বস্ত্রের দামও বেড়ে গেছে। এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যের আমদানি রপ্তানি আরো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের দেশে যে সংকটে পড়বে তার চেয়ে বেশি সংকট মোকাবেলা করতে হবে রোহিঙ্গাদেরকে নিয়ে। তো আমরা রোহিঙ্গাদেরকে নিয়ে ভাবতেছি না কেন? আমরা বাংলাদেশে বসে এখান থেকে ইরানের চিন্তা করতেছি, ফিলিস্তিনের চিন্তা করতেছি, আফগানিস্তান পাকিস্তানের চিন্তা করতেছি, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েতের চিন্তা করতেছি। কিন্তু আমাদের মাথার উপরে বসে থাকা, নির্যাতিত হয়ে পালিয়ে এসে বাংলাদেশে থাকা এত বড় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে কেন আমরা চিন্তা করতেছি না? এটা আমাদের বোকামি নয়, অবশ্যই এটা আমাদের বোকামি। কারণ এখনই আমাদের উপযুক্ত সময় রোহিঙ্গাদেরকে নিয়ে গভীর গবেষণায় নামা, কিভাবে তাদেরকে তাদের দেশে মুভ করা যায়, ফিরিয়ে দেওয়া যায়। এই গবেষণায় এখন আমাদের সরকারকে গুরুত্ব দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সশস্ত্র গোষ্ঠী যারা আছে তারা ওই পারে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর আমাদের দেশের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা, প্রত্যেকেরই একটি গভীর চিন্তা চেতনা করতে হবে। রোহিঙ্গাদের যে বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, তারা তাদের দেশে যুদ্ধে চলাক আমাদের আপত্তি কি, কিন্তু তারা আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমার মুখ করে চলে যাক, আরাকানে চলে যাক। তাদের 12 লক্ষ জনগোষ্ঠী যদি হেঁটে হেঁটেও মিয়ানমারে ঢুকে যায়, আরাকান আর্মি গুলি করলে না হয় 1 লক্ষ মরবে, আরো 11-12 লক্ষর মধ্যে 11 লক্ষ তো বেঁচে থাকবে, সেখানে তো তারা চলে যেতে পারবে। তারা নিজেরা চলে যাওয়া ছাড়া বিশ্ব কখনো তাদেরকে পাঠাবে সেটা আমাদের মনে হচ্ছে না। কারণ আন্তর্জাতিক আদালতে আইসিজিতে জেনেভায় রোহিঙ্গাদের পক্ষে একটি মামলা হয়েছে। গাম্বিয়া সেই মামলার বাদী হয়েছে। গাম্বিয়া মামলাটা পরিচালনা করে যাচ্ছে, কিন্তু মামলার কোনো আলু বা রায়ের কোনো আলু তো আমরা দেখতেছি না। এই মামলার মাধ্যমে রোহিঙ্গারা যে অধিকার, রাইট ফিরিয়ে পাবে, তাদের দেশে হেঁটে যাবে, এমন কোন আলু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা মনে করি রোহিঙ্গা জনগোষ্ঠী যেখানে বর্তমানে উকিয়া টেকনাফে আছে, কক্সবাজার জেলায়, এবং রোহিঙ্গাদের বসবাসে ঠিক 1/2 কিলোমিটারের মধ্যে মিয়ানমারের সীমান্ত, তুমরু সীমান্ত, ওইদিকে পালংকালী সীমান্ত, লেয়ার সীমান্ত, এদিকে এই সীমান্ত পারের ঠিক 1/2 কিলোমিটারের মধ্যে বা 1/2 কিলোমিটারের মধ্যে রোহিঙ্গাদের বস্তিগুলা, অর্থাৎ কুড়ে বাড়িগুলা। রোহিঙ্গারা যদি হেঁটে হেঁটে চলে যায়, বিশ্ব তো তাদের দিকে তাকিয়ে রইল, বা বিশ্ব তো তাদেরকে এখানে বাধা দিতে আসবে। কারণ মিয়ানমারের সীমান্ত পারে তাদের বসবাস, ওই পারে তাদের বাড়ি, এই পারে তারা সেই আছে। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে যদি মিয়ানমারের দিকে তাকায়, সরাসরি তাদের রাষ্ট্র তারা দেখতে পায়, তখন তাদের মনের মধ্যে একটা ফিল চলে আসে, আমাদের ওই রাষ্ট্র, আমাদের ওই দেশ, মিলিটারি তথা মিয়ানমার সরকারের জুলুম, অন্যদিকে আরাকান আর্মির জুলুম, নির্যাতন, এগুলার কারণে আমাদের এখানে চলে আসতে হয়েছে। এগুলা তাদের চোখের মধ্যে বসে। এখন আমাদের কাজে লাগাতে হবে রোহিঙ্গা যুবক। রোহিঙ্গাদের অসংখ্য যুবক রয়েছে যারা বাংলাদেশের জেলে আছে। বাংলাদেশের জেলে তাদের সশস্ত্র গোষ্ঠীর অনেক লোক আছে। যদি কক্সবাজার জেল, চট্টগ্রাম জেল, ঢাকা জেল, এভাবে বিভিন্ন জেলখানা যদি গণনা করা, আমার মনে হচ্ছে 5,000-এর বেশি রোহিঙ্গা যুবক বাংলাদেশের বিভিন্ন জেলখানায় বন্দী আছে।
নানান অপরাধে, কেউ অজস্র মামলায়, কেউ ডাকাতি মামলায়, কেউ ইয়াবা মামলায়, কেউ সশস্ত্র গোষ্ঠী এখানে পার হয়েছে অবৈধ অনুপ্রবেশ মামলায়, এভাবে নানান মামলায় তারা আটকে দেয়। একটি বিবেচনা করে রোহিঙ্গাদের যারা এখানে লিডার রয়েছে, আর রোহিঙ্গা নেতা রয়েছে, রোহিঙ্গাদের শিক্ষিত যুবক রয়েছে, রোহিঙ্গাদের শিক্ষিত যুবকরা বাইরের রাষ্ট্রে রয়েছে, যেমন তারা ইউরোপ, আমেরিকা, কানাডা সব রাষ্ট্রে রয়েছে। এরকম রোহিঙ্গা নেতাদের সাথে বসে একটা সমন্বয় করে যদি তাদের যে লোকগুলো এখানে তাদেরকে যদি নির্বাহী আদেশে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, তাদের একটা আওতায় এনে তারা চলে যাক তাদের রাষ্ট্রে। তারা যেখানে গেলে সশস্ত্র গোষ্ঠী, যেমন তাদের আশা যেটা বলছে, মুক্তিকামী সংগঠন যারা মুক্তির জন্য আন্দোলন করতেছে, রোহিঙ্গা স্যালভেশন আর্মি আশা বা সলিডারিটি অর্গানাইজেশন আরএচও, তাদেরকে সরকার একটা করতে বলে, তারা তো তাদের দেশের জন্য লড়াই করছে, তারা তাদের দেশে চলে। এখানে তো আজাব দিন দিন বাড়ি হচ্ছে। আমরা এই আজাবের চিন্তা না করে যদি বসে থাকি, তাহলে হবে কি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত তীব্র হবে, বাংলাদেশের খাদ্য সংকটও তীব্র হবে, রোহিঙ্গাদের সংকট আরো বেশি মোকাবেলা বাংলাদেশ থেকে করতে হবে, কঠিন একটি অবস্থায় আমরা পড়ে যাব। এটি একেবারে দেশপ্রেম নিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের দেশের প্রতি আমরা প্রেম রেখে যদি চিন্তা করি, তাহলে এত বড় রোহিঙ্গা জনগোষ্ঠী এটা কিভাবে তাদের দেশে চলে। আর তারা যদি এখানে দীর্ঘস্থায়ী হয়, তাহলে আস্তে আস্তে তারা বাংলাদেশে এনআইডি তৈরি করতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা বাড়ি তৈরি করতেছে। কেন? তাদের তো যাওয়ার জন্য আর ইচ্ছে তৈরি হচ্ছে। এখানে বাংলাদেশে থাকতে থাকতে যখন দীর্ঘদিন তারা বসবাস করতেছে, তাদের নিজস্ব যে দেশপ্রেম সেটা তাদের থেকে চলে যাচ্ছে। তারা যে মিয়ানমারে ফিরে যাবে, মিয়ানমার যে তাদের রাষ্ট্র, আরাকান যে তাদের জন্মভূমি, সেই জন্মভূমির মায়া বা ভাষা আস্তে আস্তে তাদের হৃদয় থেকে কেটে যাচ্ছে। তারা করবে কি তখন বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে এখানের বাসিন্দা হওয়ার জন্য তারা জোর জোর শুরু করে। তারা এখানেই বেশিরভাগই চিন্তা করবে, আমাদের দেশে তো যাওয়া হচ্ছে, তাহলে আমরা এখানেই থেকে যাই, এখানে আমরা ন্যাশনাল আইডি কার্ড তৈরি করে ন্যাশনাল বাংলাদেশি ন্যাশনাল ভুক্ত হই, ন্যাশনাল